পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। আজ সপ্তদশ পর্ব। আউরেলিয়ানো যখন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, তখন সে শুধু আবছা এক অভিব্যক্তি প্রকাশ করে, যাতে মনে হয় যে তার গন্তব্যের ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই। ঠিকমতো বলার চেষ্টা করে পরে। রিবাচায় বাস করে এমন এক জ্ঞাতি ভাইয়ের সঙ্গে কাটাবে সে জীবনের শেষের বছরগুলো, যদিও সে ব্যাখ্যা খুব একটা গ্রহণযোগ্য হয় না। বাবা মায়ের মৃত্যুর পর গ্রামের কারো সঙ্গেই যোগাযোগ ছিল না তার। কোথাও থেকে কোনো চিঠি বা সংবাদ পায়নি সে কোনোদিন, বা কেউ কোনোদিন তার মুখ থেকে শুনতে পায়নি কোনো আত্মীয় স্বজনের কথা। আউরেলিয়ানো ওকে দেয় 14টা সোনার ছোট মাছ, কারণ সে প্রস্তুত ছিল একমাত্র তার কাছে যা ছিল তাই নিয়ে চলে যাবার জন্য। 1 পেসো 25 সেন্ট। ঘরের জানালা থেকে আউরেলিয়ানো দেখতে পায় তাকে, পা টেনে টেনে বয়সের ভারে নুয়ে পড়ে পোটলাটা নিয়ে পার হচ্ছে উঠানটা। দেখতে পায় বেরিয়ে যাবার পর দরজার হুড়কোটা লাগানোর জন্য গর্ত দিয়ে হাত গলিয়ে দিতে। এরপর থেকে কখনোই তার কথা আর শোনা যায়নি। এই লাপাত্তার খবর শুনে সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ কিছু নিয়ে পালালো কিনা তা নিশ্চিত করতে তরঙ্গ, জামাকাপড়, দেয়ালকুঠরি, জিনিসের পর জিনিস তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ফের্নান্দা পুরো একদিন লাফালাফি করে কাটায়। জীবনে প্রথমবারের জন্য আগুন জ্বালাতে গিয়ে এক আঙ্গুল পুড়িয়ে ফেলেছে। আর কিভাবে কফি বানাতে হয় তা শেখার জন্য আউরেলিয়ানোর সাহায্য চাইতে হয় তার। আউরেলিয়ানোকে কিছুদিন পরই রান্নাঘরের দায়িত্ব নিতে হয়। ঘুম থেকে জেগেই ফের্নান্দা পেয়ে যেত পরিবেশন করা নাস্তা, আর সে শুধু লিনেনের টেবিল ক্লথ ও মোমবাতির মধ্যে খাবার জন্য 15টি নিঃসঙ্গ খালি চেয়ারে সর্বশেষ প্রান্তের চেয়ারে বসে দুপুরের খাবার খাওয়ার জন্য শোবার ঘর ত্যাগ করত, যে খাবার আউরেলিয়ানো জ্বলন্ত অঙ্গারের ওপর ঢেকে রাখত। এমনকি এই ধরনের পরিস্থিতিতেও আউরেলিয়ানো ও ফের্নান্দা নিঃসঙ্গতায় অংশগ্রহণ করত না, বরং বাস করত নিজের মতো করে, আলাদাভাবে যার যার ঘর পরিষ্কার করে। যখন মাকড়সার জাল তুষারপাতের মতো ছেয়ে ফেলত গোলাপঝাড়, ঢেকে দিত কড়িকাঠ ও গদির মতো আস্তর ফেলত দেয়ালগুলোতে, তখনকার দিকেই ফের্নান্দার মনে হতো বাড়িটা ভরে গেছে বেটে ভূতে। জিনিসপত্র, বিশেষ করে প্রতিনিয়ত ব্যবহৃত হতো সেগুলোর, যেন নিজে থেকেই জায়গা বদলানোর এক ক্ষমতা জন্মেছে। ফের্নান্দা যে ক্যাঁচিটা বিছানার ওপর রেখেছে, এ বিষয়ে নিশ্চিত সেটা খুঁজতে গিয়ে সব ওলটপালট করার পর সেটাকে পায় রান্নাঘরে তাকে, যেখানে সে গত 4 দিন যায়নি বলে ভেবেছিল। হঠাৎ করেই থালা বাসনে সিন্ধুকে পাওয়া যায় না একটি কাঁটা চামচ, আবার পেয়ে যায় 6টা বেদির উপর ও 3টে বাসনপত্র মাজার জায়গায়। এই হাঁটাহাঁটির ব্যাপারটা আরও অসহ্য হয়ে পড়ত যখন সে লিখতে বসত। কালির যে দুয়ারটা রাখত ডান দিকে, সেটা উদয় হতো বাম দিকে। চোস্কা কাগজটা যেত হারিয়ে, যেটাকে পাওয়া যেত 2 দিন পর বালিশের নিচে। জোসে আর্কেদিওকে লেখা পৃষ্ঠাগুলো আমারান্তা উর্সুলার সঙ্গে এলোমেলো হয়ে যেত, আর সবসময় ভুক্ত চিঠিগুলো ভুল খামে ঢুকিয়ে ফেলেছি বলে মনে করে, যেমনটি ঘটত প্রায়। একবার হারিয়ে ফেলে ঝর্ণা কলম। 15 দিন পর সেটাকে ফেরত দেয় ডাকপিয়ন নিজের পকেটে আবিষ্কার করে, যার মালিকের খোঁজে তাকে ঘুরতে হয়েছিল বাড়ি বাড়ি। প্রথমে সে মনে করে কাজগুলোতে অদৃশ্য চিকিৎসকের হাত আছে, যেমনটি ছিল পট্টিগুলো অদৃশ্য হওয়ার ব্যাপারে। এমনকি তাদের কাছে অনুনয় করে চিঠিও লিখতে আরম্ভ করেছিল, যাতে তাকে শান্তিতে থাকতে দেয়। কিন্তু তাতে বাধা পড়ে যখন কিছু একটা করতে সে বেরিয়ে যায় ঘর থেকে, আর ফিরে এসে শুধু যে শুরু করা চিঠিটা খুঁজে পায় না, এমনকি ভুলেও যায় চিঠি লেখার উদ্দেশ্য। একসময় তার মনে হয় কাজটা বুঝি আউরেলিয়ানোর। নজর রাখতে শুরু করে ওর উপর। তার চলার পথে জিনিসপত্র রেখে সেগুলো সরানোর সময় হাতে নাতে ধরতে ফেলবে। কিন্তু শীঘ্রই সে বুঝে যায় যে আউরেলিয়ানোর রান্নাঘর বা পায়খানায় যাওয়া ছাড়া মেলকিয়াদেসের ঘর ছেড়ে বেরোয় না, আর তাকে নিয়ে ব্যঙ্গ করার মতো লোক সে নয়। ফলে শেষ পর্যন্ত তার বিশ্বাস জন্মায় যে এগুলো হচ্ছে বেটে ভূতেদের দুষ্টুমি, আর যে জিনিসটা নিশ্চিতভাবে যেখানে ব্যবহার করবে সেখানেই রাখার সিদ্ধান্ত নেয়।
কলম ও চোস্কা কাগজ বাঁধে টেবিলের পায়ের সঙ্গে, কালির দোয়াত আঠা দিয়ে লাগায় তক্তার সঙ্গে, যেখানে লিখত তার ডান দিকে। রাতারাতি সমস্যার সমাধান হয় না, কারণ সুতো দিয়ে ক্যাঁচি বাঁধার অল্প কিছুক্ষণ পরই দেখা যায় সুতোটা ক্যাঁচির নাগাল পাওয়ার মতো যথেষ্ট লম্বা নয়, যেন বেটে ভূতেরা ওটাকে খাটো করে দিয়েছে। এরকম ঘটত কলম বাঁধা সুতোটার সঙ্গেও, এমনকি তার নিজের বাহু নিয়েও, কারণ দেখা যেত কিছুক্ষণ লেখার পর ওটা আর কালির দোয়াতের নাগাল পাচ্ছে না। ব্রাসেলসে বসবাসরত আমারান্তা উর্সুলা বা রোমে থাকা জোসে আর্কিদিও এইসব তুচ্ছ ব্যাপার সম্বন্ধে জানতে পায় না। ফের্নান্দা ওদের জানাতো যে সে আনন্দে আছে, আর সত্যিকারেরই তাই ছিল, কারণ নিজেকে সে মুক্ত মনে করত সব রকমের দায়িত্ব থেকে, যেন জীবন তাকে আবার টেনে নিয়ে গেছে ওর বাবা মায়ের থাকা পৃথিবীতে, যেখানে দৈনন্দিন সমস্যাগুলো ভোগান্তির সৃষ্টি করে না, কারণ আগেভাগেই সেগুলোর সমাধান হয়ে আছে কল্পনায়। সেই অনন্ত চিঠি লেখালেখি লুপ্ত করে তার সময়জ্ঞান, বিশেষ করে সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ চলে যাবার পর থেকে। সে ছেলেমেয়েদের আসার সময়গুলোকে নির্দেশক হিসেবে ধরে নিয়ে দিন, মাস ও বছরের হিসাব রাখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু যখন ওরা বারবার আসার পরিকল্পনা বদল করে, তখন তারিখগুলো গোলমেলে হয়ে যায়, মুহূর্তগুলো হারিয়ে যায়, আর সময়গুলো এমনটা একটার অন্যটার মতো হয়ে যায় যে দিন যে কাটছে তাই অনুভব করা যায় না। ধৈর্য হারানোর বদলে এক আনন্দের ঢেউ বোধ করে এই বিলম্বের কারণে। জোসে আর্কেদিও তার শেষ শপথ নেওয়ার দিনের কথা ঘোষণার করার বহু বছর পেরিয়ে গেলেও যে বলে যাচ্ছে সে কূটনৈতিক বিদ্যা শেখার জন্য উচ্চতর থিওলজি শেষ করার অপেক্ষায় আছে, এতেও সে বিচলিত হয় না, কারণ সে বুঝত যে সেন্ট পিটারের আসনে ওঠার সম্ভবঘটি সিঁড়িটা কত উঁচু ও বাধাবিঘ্ন দিয়ে ভরা। অন্যদিকে অন্যের কাছে মূল্যহীন খবর, যেমন ছেলে পোপের দর্শন লাভ করেছে, এমন খবরে তার হৃদয় আনন্দে উথলে উঠত। একই রকমের সুখ উপভোগ করে যখন আমারান্তা উর্সুলা চিঠিতে জানায় আরও হিসাব করা সময়ের চেয়ে বেশি সময় লাগবে তার পড়াশোনা শেষ করতে, কারণ তার করা দুর্দান্ত ফলাফল তাকে এমন কিছু সুযোগ এনে দিয়েছে যা তার বাবা গোনার মধ্যে ধরেনি। 3 বছরের বেশি সময় কেটে গিয়েছে। সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ ব্যাকরণের বইটি এনে দেওয়ার পর যখন অরেলিয়ানো প্রথম পাতাটা অনুবাদ করতে পারে, কিন্তু তার এই শ্রম বৃথা যায়নি, কারণ সে দিতে পেরেছে সেই পথে তার প্রথম পদক্ষেপ, যে পথের দৈর্ঘ্য আগেভাগে জানা অসম্ভব, কারণ স্প্যানিশে করা অনুদিত শব্দগুলোর কোনো মানেই হয় না। লাইনগুলো লেখা ছিল সাংকেতিকভাবে, লেখাগুলোর অর্থ বোঝার মতো যথেষ্ট তত্ত্ব অরেলিয়ানোর ছিল না। আর যেহেতু মেলকিয়াদেস বলেছিল যে পার্চমেন্টের মর্মোদ্ধার করার জন্য প্রয়োজনীয় বই জ্ঞানী কাতালিয়নোর দোকানে আছে, সেহেতু সে ফার্নান্দার সঙ্গে কথা বলবে বলে ঠিক করে, যাতে সে তাকে ওগুলো খোঁজার জন্য যেতে অনুমতি দেয়। ভেঙে পড়া চুন সুরকি ভরা আর সেগুলোর অরধ্য বৃদ্ধির কাছে হেরে যাওয়া ঘরটায় বসে সে ভাবে কথাটা ফার্নান্দাকে পাওয়ার মোক্ষম উপায়ের কথা। ভেবে দেখছিল বিভিন্ন পরিস্থিতি, হিসাব করেছিল সবচেয়ে উপযুক্ত সময়ের, কিন্তু যখন ফার্নান্দা খাবার তুলে নিচ্ছিল জ্বলন্ত অঙ্গার থেকে, আর যেটা ছিল তাকে বলার একমাত্র সুযোগ, তখন পূর্ব পরিকল্পিত আর্জিটা সে গিলতে বাধ্য হয়, কারণ তার মুখ দিয়ে কোনো স্বর ফোটে না। তখন থেকেই সে ফার্নান্ডার ওপর নজর রাখতে শুরু করে। সে কান পেতে থাকত শোবার ঘরে তার পায়ের শব্দ শোনার জন্য, শুনতে পেত ছেলে মেয়ের চিঠি নিতে ও নিজেরটা ডাকপিয়নকে দিতে দরজা পর্যন্ত যাওয়ার পদশব্দ, শুনতে পেত গভীর রাত পর্যন্ত কাগজের ওপর আবেগময় কলমের শব্দ, সুইচ নেভানো ও পরক্ষণে বিড়বিড়ে প্রার্থনা করার শব্দ শোবার আগ পর্যন্ত। একমাত্র তখনই সে ঘুমাতে যেত এই আশায় যে পরের দিন প্রত্যক্ষিত সুযোগটা এসে যাবে, অনুমতি যে পাওয়া যাবে, এই আশায় সে এতই উদ্দীপত হয় যে এক সকালে ঘাড় পর্যন্ত নেমে আসা চুল ছেটে ফেলে, ছাটে জটে ধরা দাড়ি, পরে 801 জোড়া প্যান্ট আর পায়ে চড়ায় কৃত্রিম কলারের এক শার্ট, যেটা কার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে তা না জানি, আর রান্নাঘরে ফার্নান্দার নাস্তার জন্য যাওয়ার অপেক্ষায় থাকে। প্রতিদিন মাথা উঁচু করে দৃঢ় পায়ে হাঁটা মহিলা আসে না সেদিন, আসে আর্মিনের বা বুজির মতো এক ধরনের প্রাণী, চামড়ার এক হাতা ছাড়া কোট পরা, অতি প্রাকৃত সৌন্দর্যের অধিকারী এক বৃদ্ধা, মাথায় সোনালি কার্ডবোর্ডের মুকুট পরে আর এমন এক বিষণ্ণ চেহারা নিয়ে যেন গোপনে কেঁদেছে সে।
সত্যি বলতে অরেলিয়ানো সেগুন্দর তরঙ্গে পাওয়ার পর থেকে এই পোকায় কাটা রানীর পোশাক ফার্নান্দা অনেক বাড়ি পড়েছে। যে কেউ তাকে নিজস্ব রাজকীয় অঙ্গিভঙ্গি সহ আয়নার সামনে দেখলে মনে করত পাগল হয়ে গেছে সে, কিন্তু আসলে সে পাগল ছিল না। শুধু রাজপোশাকটা পরিণত হয়েছে তার স্মৃতি ফিরে পাওয়ার এক মেশিনের মধ্যে। প্রথমবার জামাটা গায়ে পরানোর পর অনেক চেষ্টা করেও বুকের ভেতর এক দলা পাকানো ও চোখ ভরে পানি আসা এড়াতে পারেনি সে, কারণ সেই মুহূর্তে সে গন্ধ পায় সেই মিলিটারি অফিসারের বুটের, যে গন্ধ তাকে রানী বানাতে খুঁজতে গিয়েছিল তাদের বাড়ি। আর তখন তার হৃদয় ভরে ওঠে স্মৃতিকাতরতা ও হারানো স্বপ্ন দিয়ে। নিজেকে তার এত বৃদ্ধা, এত জরাজীর্ণ বলে মনে হয়, জীবনের সেরা দিনগুলো থেকে এত দূরবর্তী মনে হয় যে তখনকার সবচেয়ে খারাপ জিনিসগুলোর জন্য মনটা হাহাকার করে ওঠে। আর একমাত্র তখনই সে আবিষ্কার করে বারান্দার অরগ্যান থেকে আসা সুগন্ধের ব্যাপারটা। বিকেলে গোলাপের সুবাসের ভাব, এমনকি ভুঁইফোড় লোকদের পশুসুলো আচরণের অভাব, তার চাপ ধরা ছাই দিয়ে গড়া হৃদয় দৈনন্দিন জীবনের সবচেয়ে কঠোর আঘাতেও না ভেঙে পড়ে সহ্য করে গেছে, সেই হৃদয়টাই টুকরো টুকরো হয়ে যায় স্মৃতিকাতরতার প্রথম আঘাতে। বছর গোড়ানোর সঙ্গে সঙ্গে তার বিষণ্নতা বোধে প্রয়োজনীয়তা এক খারাপ অভ্যাসে পরিণত হচ্ছিল। নিঃসঙ্গতায় সে মানবিক হয়। তারপরও সকালে যখন রান্নাঘরে ঢোকে আর দেখে এক পাণ্ডুর কৃষকায় বালক উজ্জ্বল মায়াময় চোখে তাকে এক কাপ কফি দেয়, উপহাসের থাবা তাকে ছিঁড়ে খুঁড়ে দেয়। তার অনুরোধটা যে শুধু নাকচ করে দেয় তা নয়, তখন থেকে বাড়ির চাবিগুলো বহন করে চলে, যে পকেটে বহন করত কোনো সময় ব্যবহার না করা জন্মনিরোধক আচ্ছাদন। এটা ছিল এক অপ্রয়োজনীয় সাবধানতা, কারণ অরেলিয়ানো ইচ্ছা করলেই পালাতে তো পারতই, এমনকি চোখ এড়িয়ে আবার বাড়ি ফিরতেও পারত। কিন্তু দীর্ঘ বন্দিদশা, জগতের অনিশ্চয়তা, বাধ্যতার অভ্যাসই শুকিয়ে ফেলেছিল তার ভেতরের বিদ্রোহের বীজ। ফলে সে পুনরায় ফিরে যায় বন্দিদশায়, বারবার পড়তে থাকে পার্চমেন্টগুলো আর শুনতে থাকে গভীর রাত পর্যন্ত ফার্নান্দার শোবার ঘর থেকে আসা ফোপানির শব্দ। এক সকালে অভ্যেস্তি মতো আগুন জ্বালাতে গেলে দেখতে পায় ফার্নান্দার জন্য আগের দিনই রেখে দেওয়া খাবার পড়ে আছে নেভা ছায়ের ওপর। ফলে সে উঁকি দেয় শোবার ঘরে আর দেখে বিছানায় শোয়া এতকালের মধ্যে সবচেয়ে সুন্দরী এরমিনের জামা দিয়ে ঢাকা আর চামড়া শুকিয়ে হাতির দাঁতের আবরণে পরিণত হয়েছে। 4 মাস পর যখন হোসে আর্কাদিও ফিরে আসে, তাকে একই অবস্থায় পায়। মায়ের সঙ্গে এত মিলের কথা কোনো মানুষের ক্ষেত্রে ভাবাও অসম্ভব। মলিন রেশমি কোট ছিল তার পরনে, গায়ে ছিল গোল গলার শক্ত কলারের জামা, চিকন রেশমি ফিতে দিয়ে বাঁধা বো ছিল নেকটাইয়ের পরিবর্তে। পাণ্ডু চেহারায় ছিল এক অবসন্নতা, চোখে ছিল বিস্মিত দৃষ্টি ও ঠোঁটজোড়া দুর্বল। কালো চকচকে মসৃণ চুলগুলোকে চাঁদির মাঝখানটায় দুভাগ করে ফেলেছে এক সরল ও ক্লান্ত রেখা, যেটা এনেছে সন্তদের কৃত্রিম চুলের মতোই একই ভাব। ভালো করে কামানো দাড়ির ছায়াটা মোম দিয়ে তৈরি মুখের মতো, যেন বিবেকের এক ছাপ পড়েছে। হাত দুটো তার পাণ্ডুর, তাতে সবুজ শিরা, আঙুলগুলো পরজীবীর মতো, আর বাঁ হাতের তর্জনীতে নিরেট সোনার আংটিতে ওপালের গোল সূর্যমুখী পাথর বসানো। দরজা খোলার পর আগন্তুক যে অনেক দূর থেকে এসেছে এটা বুঝতে অরেলিয়ানোর অনুমান করার প্রয়োজন হয় না। আগন্তুকের পদক্ষেপের সঙ্গে সঙ্গে ঘর ভরে ফোলে ফুলের গন্ধে, যে ছোটবেলায় উর্সুলা তার মাথায় দিত ছায়ান্ধকারে খুঁজে পাওয়ার জন্য। এতগুলো বছরের অনুপস্থিতির পরেও যে কেন হোসে আর্কাদিও প্রচণ্ড বিষণ্ণ ও নিঃসঙ্গ অটাম চাইল্ড হয়ে রয়ে গেছে তা বের করা অসম্ভব। সে সোজা ঢুকে পড়ে মায়ের শোবার ঘরে, যেখানে অরেলিয়ানো মেলকিয়াদেশের সূত্র অনুযায়ী পারদের বাষ্প বানাচ্ছিল বিগত 4 মাস ধরে মৃতদেহ বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য। হোসে আর্কাদিও কোনো প্রশ্ন করে না, সবের কপালে এক চুমু দিয়ে জামার নিচ থেকে এক জালের ছোট্ট ব্যাগ বের করে, যেখানে তখনও অব্যবহৃত 3টি জন্মনিরোধক আচ্ছাদনের সঙ্গে ওয়ার্ড্রোবের চাবিটাও ছিল। সমস্ত শিষ্টাচার সে সারে দৃঢ়স্থির সংকল্পসহ, যা তার চেহারায় মানায় না। ওয়ার্ড্রোব থেকে বের করে কুলোচিহ্ন বসানো দামাস্কের বাক্স, যার ভেতরে সে চন্দন সুগন্ধিত এক লম্বা লিখন, যে লিখনে ফার্নান্দা হৃদয়ে উজাড় করে গোপন করা সবকিছু লিখে রেখে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়েই আগ্রহ নিয়ে কিন্তু উদ্বিগ্নতা ব্যতি রেখে চিঠিটা পড়ে, আর 3য় পাতায় এসে থমকে দাঁড়ায়, আর দ্বিতীয়বার চেনার মতো এক দৃষ্টিতে অরেলিয়ানোকে পরখ করে। আচ্ছা বলে সে এমন জাতে ছিল, খুরের ধার, তুই হচ্ছিস জারজটা। আমি অরেলিয়ানো বুয়েন্দিয়া। তোর ঘরে যা, বলে হোসে আর্কাদিও।
অরেলিয়ানো চলে যায়, আর এমনকি যখন লক্ষীন অন্ত্যেষ্টিক্রিয়ার কানাঘুষা শোনে তখনও কৌতূহলবশত বের হয় না। রান্নাঘর থেকে কোনো কোনো সময় দেখতে পেত উৎকণ্ঠা ভরা নিঃশ্বাসে নিজেরই দম বন্ধ হওয়ার অবস্থায় হোসে আর্কাদিওকে ঘরময় পায়চারি করতে, আর শুনতে পেত মধ্যরাতের পর প্রায় ধ্বংস হওয়া শোবার ঘরগুলোতে ওর পায়চারির শব্দ। অনেক মাস যাবৎ ওর গলার স্বর শুনতে পায় না সে। তা যে শুধু হোসে আর্কাদিও তার উদ্দেশ্য করে কোনো বাক্য ছুড়ে দিত না তার জন্য নয়, বরং ওর সঙ্গে কথা বলার কোনো আকাঙ্ক্ষাই তার ছিল না, আর তাছাড়া পার্চমেন্টগুলো ছাড়া অন্য কিছু ভাবার সময়ও তার ছিল না। ফের্নান্দার মৃত্যুর পর শেষ মাছ দুটোর একটি বের করে, আর যে বইগুলোর প্রয়োজন সেইগুলোর খোঁজে বিজ্ঞ কাতালিনোর দোকানে যায়। পথে যা দেখতে পায় তার কোনো কিছুতেই তার আকর্ষণ জন্মায় না, হয়তোবা ওগুলোর সঙ্গে তুলনা করার মতো যথেষ্ট তথ্য তার স্মৃতিতে ছিল না। আর লক্ষীন রাস্তাঘাট আর নির্জন বাড়িঘরগুলো ঠিক সেই যেভাবে কোনো এক সময় কল্পনা করেছিল সেরকমই ছিল যখন সে এগুলো দেখার জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারত। যে অনুমতি চেয়ে ফের্নান্দার কাছে নেতিবাচক উত্তর পেয়েছে সে নিজেকে নিজেই সেই অনুমতি দেন, আর শুধু একবারই, শুধু একটিমাত্র উদ্দেশ্য নিয়ে ন্যূনতম প্রয়োজনীয় সময় লাগিয়ে একবারও না থেমে পার হয় তাদের বাড়ি, আর যে গলিতে স্বপ্নের ব্যাখ্যা করা হতো সেই গলির মধ্যে ব্যবধান সৃষ্টি করা 11 ব্লক, আর হাঁপাতে হাঁপাতে গিয়ে ঢোকে অগোছালো অন্ধকার এক দোকানে যেখানে কোনো রকমে হাঁটাচলা করা যায়। বইয়ের দোকানের চাইতেও সেটা পুরনো বইয়ের রাস্তা কুডলন, কারণ উইয়ে খাওয়া বইগুলো ছিল অগোছালো, কোনায় কোনায় ছিল মাকড়সার ঝুল, এমনকি যেখানে চলাফেরা করার জায়গা থাকার কথা সেখানে ভর্তি ছিল বইয়ে। এক লম্বা টেবিলে সেটাও আজেবাজে জিনিসপত্রের ভিড়ে হাঁসফাঁস করছে, সেখানে দোকানের মালিক বেগুনি রঙের কালি দিয়ে একটু অদ্ভুত রকমের অক্ষরে স্কুলের খাতার আলগা পাতায় গদ্য লিখে চলেছে ক্লান্তিহীন। তার মাথায় ছিল কপালে নেমে আসা কাকাতুয়ার পুচ্ছের মতো রূপলি অদ্ভুত সুন্দর চুল, আর তার জীবন্ত টানা নীল দুই চোখ জানিয়ে দিচ্ছিল এই অমায়িক মানুষটার সব বইই পড়া হয়ে গেছে। ঘামে সবসবে ভিজে জাংড়ি পড়া কে যে এলো তা দেখার জন্য সে কলম থামায় না। কিন্তু সেই অসম্ভব রকমের বিশৃঙ্খলার মধ্য থেকেও প্রয়োজনীয় 5টি বই উদ্ধার করতে অরেলিয়ানোর কোনো কষ্টই হয় না, কারণ মেলকিয়েদেসের নির্দেশানুযায়ী যে জায়গায় বইগুলো থাকার কথা সেগুলো সেখানেই ছিল। একটিও কথা না বলে সে সোনার মাছটা সহ বইগুলো বিজ্ঞ কাতালিনোকে দিলে সেই সব কিছু পরখ করে তার 2 চোখের পাতা বুজে আসে ঝিনুকের মতো। পাগল হয়েছিস, কাঁধ উঁচু করে নিজস্ব ভাষায় বলে, আর অরেলিয়ানোর হাতে ফেরত দেয় বইগুলো সহ সোনার ছোট্ট মাছটি। নিয়ে যা, স্প্যানিশে বলে। শেষ লোক যে বইগুলো পড়েছিল সম্ভবত সে হল অন্ধ আইজ্যাক, কাজে চিন্তা করে দেখিস কি করবি। মিমির শোবার ঘরটা পূর্বাবস্থায় ফিরিয়ে আনে হোসে আর্কাদিও। পরিষ্কার করতে ও মুখমলের পর্দাগুলো সহ রাজকীয় বিছানার চাঁদোয়া সারাতে আদেশ করে। পুনরায় পরিত্যক্ত স্নানঘর ব্যবহারের উপযোগী করে, যেটার সিমেন্টের চৌবাচ্চাটা ছিল আষ্টে, খসখসে আর কালো হয়ে গিয়েছিল। এই 2 জায়গাতেই সে সীমিত রাখে দৈন্য ভরা রাজত্ব। নকল সুগন্ধি ও সস্তা পাথর দিয়ে সারা বাড়িতে একমাত্র যা তাকে বিরক্ত করে তা হচ্ছে বেদির ওপরে সেন্টদের গৃহে মূর্তিগুলো, আর এক বিকেলে সেগুলো পুড়িয়ে ছাই করে উঠানে আগুন জ্বালিয়ে। ঘুমোতো সে বেলা 11টা পার হওয়া পর্যন্ত। সোনালি ড্র্যাগন আঁকা এক জীর্ণ গাউন ও হলুদ ঝালরের একজোড়া চপ্পল পরে স্নানঘরে ঢুকে সেখানে সে এমন আঁকার অনুষ্ঠান করত যার নিষ্ঠা ও লম্বা সময় মনে করিয়ে দিত রিমেডিওস লাভিনিয়াকে। স্নানের আগে শ্বেতস্ফটিকের তৈরি 3টি বয়ামে করে নিয়ে আসা লবণ দিয়ে সুরভিত করত চৌবাচ্চাটা। লাউয়ের খোল দিয়ে সে মাথায় পানি ঢালার বদলে সুরভিত পানিতে চিত হয়ে ভাসত 2 ঘণ্টা যাবৎ শীতলতা ও আমারান্তার স্মৃতিভরা ঝিমুনির মাঝে। আসার অল্প কয়েকদিনের মধ্যেই ত্যাগ করে চেলি কাপড়ের স্যুট, যেটা একে তো গ্রামের পক্ষে ছিল প্রচণ্ড গরম, তাছাড়া ওটা ছাড়া তার অন্য কোনো স্যুটও ছিল না। বদলে পড়ে চাপা প্যান্ট, যেগুলো ছিল প্রায় পিয়ত্র ক্রেসপির নাচের ক্লাসের সময় পরা প্যান্টের মতো, ও প্রাকৃতিক রেশমি সুতোয় বোনা ও তাতে বুকের ওপর নামের আদ্যক্ষর লেখার শার্ট। সপ্তাহে 2 বার সেসব জামাকাপড় ধুয়ে নিত চৌবাচ্চায়, আর তখন পরে থাকত শুধু গাউনটা,
কারণ গায়ে দেওয়ার মতো অন্য কিছু ছিল না তার। বাড়িতে কখনোই খেত না। সিয়েস্তার সময়ের গরম কমে এলে রাস্তায় বেরোত সে, আর বেশ রাত হওয়ার আগ পর্যন্ত ফিরত না। ফলে চালিয়ে যেত বিড়ালের মতো হাঁসফাঁস করতে করতে, আর আমারান্তার ভাবতে ভাবতে তার উৎকণ্ঠাময় পায়চারি। আমারাস্তা ও রাতের বাতির আলোর বিচ্ছুরণে সেন্টদের ভয়ঙ্কর দৃষ্টি বাড়ির শুধু এই দুটো স্মৃতিই আগলে রেখেছিল মনের মধ্যে। অনেকবারই বিভ্রম সৃষ্টিকারী রোমের আগস্টে আধা স্বপ্নের মাঝে চোখ মেলে দেখতে পেত লেসের ফ্রক পরিহিতা, হাতে বাঁধা পট্টি নিয়ে নির্বাসনে উদ্বিগ্ন আমারান্তা উঠে আসছে কারুকাজ করা মার্বেলের চৌবাচ্চা থেকে। যেখানে আউরেলিয়ানো হোসে এই প্রতিচ্ছবিটাকে চেষ্টা করত যুদ্ধের রক্তভরা পুকুরে ডুবিয়ে মারতে, সেখানে হোসে আরকাদিও বাঁচিয়ে রাখতে চাইত প্রচণ্ড কামনার নোংরা জলে। যখন অন্যদিকে সবাইকে তুষ্ট রাখত যাজকীয় লেখাপড়া না শেষ হওয়ার মতো বানানো গল্প দিয়ে। আর ফের্নান্দার বা কারোরই মনে হয়নি যে তারা আসলে দিবাস্বপ্নের বিনিময় করছে। রোমে পৌঁছেই সে সেমিনারি ত্যাগ করে, আর মায়ের বিকারগ্রস্ত চিঠিতে লেখা উত্তরাধিকার প্রাপ্তির সম্ভাবনাকে হুমকির মুখে না ফেলার জন্য ঈশ্বরতত্ত্ব ও বাইবেল বর্ণিত আইনকানুন চিঠির মধ্য দিয়ে পরিবেশন করে, যে উত্তরাধিকার তাকে উদ্ধার করবে ত্রাস্তিভিয়ার অঞ্চলে দুই বন্ধুর সঙ্গে চিলেকোঠায় কাটানো অপরিসীম দুর্দশা ও জঘন্য জীবন থেকে। আসন্ন মৃত্যুর পূর্বাভাস পেয়ে ফের্নান্ডার লেখা যখন সে হাতে পায়, তখন এক সুটকেসে তার মিথ্যে জাঁকজমকের অবশিষ্ট যা ছিল তা ভরে আর মহাসাগর পাড়ি দেয় এক জাহাজের খোলের ভেতর, যেখানে অভিবাসীরা গাদাগাদি করত কসাইখানায় নিয়ে যাওয়ার জন্য গরুর পালের মতো, শুধু ঠান্ডা ম্যাকারনি আর পোকা ধরা পনির খেয়ে। যে উইলটা ছিল তার দুর্ভাগ্যের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা ছাড়া আর কিছু ছিল না, ফের্নান্দা সেই উইল পড়ার আগেই ভাঙাচোরা আসবাবপত্র ও বারান্দার আগাছা তাকে বলে দেয় যে সে এমন ফাঁদে পা দিয়েছে যেখান থেকে কখনোই মুক্তি পাবে না। চিরদিনের জন্যে সে নির্বাসিত হয়েছে জীবনের দ্যুতি ও রোমের চিরবসন্তের হাওয়া থেকে। যে বাড়ি ও উর্সুলার বৃদ্ধাবস্থা নিরর্থক প্রলাপ তার মনে পৃথিবীর সম্বন্ধে আতঙ্কের বীজ বপন করেছিল, সেই অন্ধকার বাড়িতে হাঁপানিজনিত ক্লান্তিকর অনিদ্রায় বারবার মাপযোগ করত তার দুর্ভাগ্যের গভীরতা। ছায়া অন্ধকারে হারিয়ে না ফেলার জন্যে তাকে যে শোবার ঘরটি দেওয়া হয়েছিল, সেই কোণির ঘরটিতেই সে একমাত্র নিরাপদ থাকত বিকেল থেকে বাড়িময় ঘুরে বেড়ানো মৃতদের হাত থেকে। যদি খারাপ কিছু করিস, বলতো উর্সুলা, তাহলে সেন্টরা কিন্তু আমাকে বলে দেবে। শৈশবের আতঙ্কময় রাতগুলো এই কোণে এসে ঠেকে, যেখানে এক টুলের ওপর ভয়ে ঘামতে ঘামতে অনির বসে থাকত চুকলিখোর সেন্টদের পাহারাদার হিমশীতল চোখের সামনে শুতে যাওয়ার সময়ের আগ পর্যন্ত। তাকে এই যন্ত্রণা দেওয়াটা ছিল অনর্থক, কারণ সেই সময় ওর আতঙ্ক ছিল চারপাশে যা কিছু ছিল সব কিছু নিয়ে, আর তৈরি হয়ে থাকত জীবনে যা কিছু আসত তা নিয়েই ভয় পাওয়ার জন্যে। রাস্তার মহিলাদের, কারণ তারা তার রক্ত বিষিয়ে দেয়; বাড়ির মহিলাদের, কারণ তারা শূকরের লেজওয়ালা শিশুর জন্ম দেয়; লড়িয়ে মোড়কদের, কারণ তারা মৃত্যু ঘটায় ও সারা জীবনের জন্য অনুশোচনা নিয়ে আসে; যুদ্ধে আগ্নেয়াস্ত্র, যা ছুঁড়ামাত্র 20 বছর যুদ্ধের শাস্তি দেয়; অনিশ্চিত অভিযান, যা মোহভঙ্ক্তি ও পাগলামির জন্ম দেয়। আর সব কিছু সংক্ষেপে বলতে গেলে, ঈশ্বর অসীম দয়াবশত যা সৃষ্টি করেছেন আর শয়তান যে সমস্ত জিনিস বিকৃত করেছেন, তার সব কিছুই ছিল তার আতঙ্কের কারণ। দুঃস্বপ্নের জাতাকলে পিষ্ট হওয়ার পর যখন সে জেগে উঠত, তখন জানালার আলোয় চৌবাচ্চায় আমারান্তার সদর ও দুপায়ের মাঝখানে লাগানোর জন্য রেশমি কাপড়ের পুটলি তাকে মুক্তি দিত আতঙ্ক থেকে। এমনকি বাগানের উজ্জ্বল আলোতে উর্সুলা অন্যরকম, কারণ সেখানে সে ভয়ঙ্কর কথাগুলো বলতো না, বরং তার দাঁত মেজে দিত কয়লার গুঁড়ো দিয়ে, যাতে পোপের মতো উজ্জ্বল হাসির অধিকারী হতে পারে। তার নখ কেটেও পলিশ করে দিত, যাতে সারা পৃথিবী থেকে যখন তীর্থযাত্রীরা রোমে আসবে, তখন আশীর্বাদের সময়ে যেন তারা পোপের হাত দেখে অবাক হয়। তার চুল আঁচড়ে দিত পোপের মতো ও সুগন্ধি জল ছিটিয়ে দিত, যাতে তার শরীর ও কাপড় জাপড় থেকে পোপের মতো সুগন্ধি ছড়ায়। একবার কাস্টেল গান্ডোলফোর এক ব্যালকনিতে সে দেখেছিল পোপকে একদল তীর্থযাত্রীর উদ্দেশ্যে একই ভাষণ 7 ভাষায় দিতে। তখন শুধু তার মনোযোগ কাড়ে পোপের হাতের শুভ্রতা, যেন ব্লিচ করা জলে ভিজিয়ে সাদা করা, ও দুটিকে
মনোযোগকারী গ্রীষ্মের পোশাকের চকধাঁধানো উজ্জ্বলতা ও তার কোলনের গোপন সুগন্ধি। পেটের দায়ে বাড়ি ফেরার প্রায় 1 বছর পর সে বিক্রি করে রূপোর মোমবাতি দান ও পারিবারিক কুলচিহ্নধারী সোনার মলত্যাগ পাত্রটা। যদিও বিক্রির সময় দেখা যায় যে আসলে সেটার কুলচিহ্নটাই শুধু সোনার ছিল। আর হোসে আর্কাদিওর একমাত্র বিনোদন ছিল গ্রাম থেকে শিশুদের বাড়িতে নিয়ে আসা, যাতে তারা খেলতে পারে। সিয়েস্তার সময় হাজির হতো ওদের নিয়ে, ওদের দিয়ে দড়ি লাফ দেওয়াত, বারান্দায় গান গাওয়াত আর বসার ঘরের আসবাবের ওপর ডিগবাজি খাওয়াত, আর ছোট্ট ছোট্ট দলে ভাগ করে সহবোধ শেখাতো। তখন তার সে আটশাট প্যান্ট আর রেশমি শার্ট ছেড়ে আরবদের দোকান থেকে কেনা সাধারণ জামাকাপড় ধরলেও চেহারায় ধরে রাখে পোপের মতো মর্যাদাবোধ আর ভাবভঙ্গি। মেমের স্কুলের বান্ধবীরা যেমনটি করেছিল, এই শিশুর দলও সেই একই রকমভাবে নেয় বাড়িটাকে। অনেক রাত পর্যন্ত শোনা যেত ওদের গল্প, শোনা যেত গানের ও ট্যাপ নাচের শব্দ, যাতে মনে হতো যে বাড়িটা হচ্ছে নিয়মবিহীন এক বোর্ডিং স্কুল। মেলকিয়াদিসের ঘরে ঢুকে ওকে বিরক্ত না করা পর্যন্ত আউরেলিয়ানো বাচ্চাদের এই অভিবাসনকে পাত্তা দেয় না। এক সকালে 2টি ছেলে দরজা ধাক্কা দিলে ভেতরে লম্বা চুলের এক নোংরা লোককে পার্চমেন্টের পাঠোদ্ধারে ব্যস্ত দেখে ভয় পেয়ে যায়। ভেতরে ঢোকার সাহস না পেলে ওরা ঘুরঘুর করে ঘরের আশপাশে ফিসফিস করতে করতে ওরা ফোকর দিয়ে উঁকি দিয়ে বর্গার ফাঁক দিয়ে জ্যান্ত পোকামাকড় ঢুকিয়ে দিত। আর একবার তো পেরেক দিয়ে দরজাও জানালা বাইরে দিয়ে বন্ধ করে দেয়, আর ওগুলো ঠেলে খুলতে অর্ধেক দিন লেগে যায় আউরেলিয়ানোর। দুষ্টুমির শাস্তি না পাওয়ায় সাহস বেড়ে যায় ওদের, আর এক সকালে 4টি ছেলে ঢুকে পড়ে তার ঘরে পার্চমেন্টগুলো ধ্বংস করার জন্য। কিন্তু প্রায় হলুদ হয়ে যাওয়া পাতাগুলোতে ওরা হাত রাখতেই এক দৈব শক্তি ওদের মেঝে থেকে শূন্যে তুলে ঝুলিয়ে রাখে, আউরেলিয়ানো ফিরে এসে পার্চমেন্টগুলো কেড়ে না নেওয়া পর্যন্ত। এরপর থেকে আর কখনো ওরা বিরক্ত করেনি তাকে। যদিও প্রায় বয়ঃসন্ধিতে পৌঁছে গেছে ওদের মধ্যেকার সবচেয়ে বড় ছেলে 4টি, তারপরও খাটো ব্যান্ড পরত ওরা, যারা ভার নিয়েছিল হোসে আর্কাদিওর সাজ পোশাকের। ওরা এসে পৌঁছাতো অন্যদের আগে, আর সকালটা ব্যয় করত দাড়ি কামাতে, গরম তোয়ালে দিয়ে শরীর মাসাজ করতে, হাত পায়ের নখ কেটে পলিশ করতে আর ফুল সুগন্ধি জল গায়ে মাখাতে। অনেক বাড়ি ওরা চৌবাচ্চায় নেমে পড়তো আর পা থেকে মাথা পর্যন্ত সাবান মাখাতো, যখন সে চিত হয়ে ভাসতে ভাসতে আমারন্তার কথা ভাবছে। পরে ওকে চৌবাচ্চা থেকে বের করে গায়ে পাউডার লাগিয়ে পোশাক পরাতো। বড়দের মধ্যে একটি কোকড়া সোনালি চুলের ছেলে, যার চোখগুলো ছিল খরগোশের চোখের মতো গোলা কাচের, সে ঘুমতো বাড়িতেই। ওদের সম্পর্ক এতই দৃঢ় ছিল যে যখন হোসে আর্কাদিও হাঁপানির তোড়ে ঘরময় পায়চারি করত, তখন ছেলেটা অন্ধকারে ওকে বাকহীন সঙ্গ দিত। এক রাতে যে ঘরে উর্সুলা ঘুমতো, সে ঘরের ফেটে যাওয়া ভিতের ফাঁক দিয়ে এক হলুদ আলোর দ্যুতি দেখতে পায়, যেন ভূগর্ভের সূর্য ঘরের মেঝেকে এক নকশি কাচে পরিণত করেছে। আলো জ্বালার প্রয়োজন পড়ে না ওদের। যে কোনায় উর্সুলার বিছানা ছিল সেখানে কয়েক চাপ সিমেন্ট সরানোয় যথেষ্ট ছিল, যেখানে আলোর দ্যুতি উজ্জ্বল ছিল। সেখানে আউরেলিয়ানো সেগুন্দর পাগল হয়ে খুঁজে বেড়ানোর গোপন কুঠরিটা দেখতে পাওয়ার জন্য। ওখানেই ছিল তামার তার দিয়ে মুখ বন্ধ করা 3টি শালার মধ্যে 7,214টি স্প্যানীয় মুদ্রা, যেগুলো অন্ধকারে জ্বলছিল অঙ্গারের মতো। এই গুপ্তধন পাওয়া ছিল যেন নিভে যাওয়া আগুনের দপ করে জ্বলে ওঠা। দিনহীন দশার মধ্যে দেখা স্বপ্নানুযায়ী এই হঠাৎ করে পাওয়া সম্পদ নিয়ে রোমে ফিরে যাওয়ার বদলে হোসে আর্কাদিও বাড়িটাকেই বানিয়ে ফেলে এক ক্ষয়শীর্ণ পর্দায়। জানালার পর্দার ছোবার ঘরের চাদোয়া বদলে লাগায় নতুন মুখমলের কাপড়, স্নানঘরের মেঝে ও দেওয়ালগুলোতে লাগায় টাইলস। খাবারদারের আলমারি ভরে যায় শুকনো ফল, জ্যাম আর লবণ দিয়ে রাখা বিভিন্ন খাদ্যে। আর অব্যবহৃত ভাড়ার ঘরটা আবার খোলা হয় হোসে আর্কাদিও নিজে রেল স্টেশন থেকে নিয়ে আসা ওর নাম লেখা মদ আর অন্যান্য অ্যালকোহল জাতীয় পানীয় ভর্তি বাক্সগুলো রাখার জন্য। এক রাতে বড় ছেলে 4টি এক উৎসবের আয়োজন করে, যেটা চলে ভোর পর্যন্ত। ভোর 6টায় ওরা শোবার ভোর থেকে নগ্ন গায়ে বেরোয় আর চৌবাচ্চাটা খালি করে সেটাকে ভর্তি করে শ্যাম্পেনে। দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে, সাঁতার কাটে। সুগন্ধি বুদেই আকাশ সোনালি হলে পাখিরা যেভাবে উড়ে বেড়াতো তাদের মতো। আর তখন উৎসবের চূড়ান্ত সীমায় পৌঁছালো হোসে আর্কাদিও চিত হয়ে ভাসতে চোখ খোলা অবস্থাতেই আমারন্তার স্মৃতিচারণা করে, যতক্ষণ না ছেলেগুলো ক্লান্ত হয়ে দল বেঁধে শোবার ঘরে গিয়ে মুখমলের পর্দাগুলো পা মোছার জন্য ছিঁড়ে আর হুড়োহুড়ি করে দল বেঁধে শুতে গিয়ে ভাঙে ক্রিস্টাল পাথরের আয়না, লণ্ডভণ্ড করে চাদোয়াটা। আর ততক্ষণ হোসে আর্কাদিও ভুল করা সুখের আর তিক্ততার ভাবনায় মগ্ন থাকে। যখন সে স্নানঘর থেকে বেরোয়, পায় ওদের বিশৃঙ্খল ঘরটাই নগ্ন হয়ে সবকটাকে একসঙ্গে বলের মতো একটার ওপর আরেকটাই শুয়ে থাকতে অবস্থায়। রাগে জ্বলে ওঠে সে। যতটা না এই ক্ষতির কারণে, তার চেয়ে নিজের ওপর যে ঘৃণা ও করুণাবোধ জন্মায় এই উদ্দাম হুল্লোড়ের শূন্যতায় সেই বোধে, আর মনস্তাপ আর প্রায়শ্চিত্তর জন্য কাঁটাযুক্ত বেল্টের অন্য লোহা সামগ্রীর সঙ্গে রাখা
রাজকীয় চাবুকটাকে বের করে তোরঙ্গের তলার থেকে, আর পাগলের মতো দয়ামায়া না করে ওগুলোকে চাবুক চালায়, যেরকমটি কেউ শেয়ালের দলকেও পেটায় না, আর তাড়িয়ে দেয় বাড়ি থেকে। ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে পড়ে, আর ফলে এক হাঁপানির আক্রমণে অনেক দিন ভুগে চেহারা হয়ে যায় মুমূর্ষ রোগীর মতো। চাবুক কাটা তৃতীয় দিনে শ্বাসকষ্টের কাছে হার মেনে আউরেলিয়ানোর ঘরে যায় নিকটবর্তী এক জড়িবুটির দোকান থেকে নাক দিয়ে নেওয়ার মতো পাউডার কিনে দেওয়ার জন্য। আর এভাবেই দ্বিতীয়বারের জন্য বাড়ির বাইরে যায় আউরেলিয়ানো। ধুলোয় ভরা জানালা আর ল্যাটিন ভাষায় লেখা লেবেল লাগানো সিরামিকের বোতলে ভরা দোকানটিতে পৌঁছাতে তার শুধু 2টো ব্লক পেরোতে হয়, আর নীলনদের সাপের মতো গোপন সৌন্দর্যে ভরা একটা মেয়ে ওই ওষুধটা বের করে দেয়, যেটার নাম হোসে আর্কাদিও একটা কাগজে লিখে দিয়েছিল। রাস্তার আলোতে, হলুদাভ আলোটে নির্জন শহরটাকে দেখে ওর মনে প্রথমবারের চেয়ে বেশি কৌতূহল জাগে না। যখন হোসে আর্কাদিও ভাবতে যাবে যে সে পালিয়ে গেছে, তখন তাকে ঘরবন্দি হয়ে নড়াচড়া না করার ফলে দুর্বল আর অরস পা দুটোকে টেনে টেনে দ্রুত হাঁটতের কারণে হাঁপাতে হাঁপাতে ফিরে আসতে দেখে। জগতের ওপর তার নিস্পৃহতা এমন পর্যায়ে পৌঁছায় যে কিছুদিন পর হোসে আর্কাদিও তার মায়ের সঙ্গে করা প্রতিজ্ঞা ভেঙে তাকে মুক্ত করে। যেখানে খুশি যাওয়ার অনুমতি দিলে সে বলে, রাস্তায় করার মতো আমার কিছু নেই। ধীরে ধীরে পাঠ্যোদ্ধার করতে থাকা পার্চমেন্টগুলোর মধ্যেই ডুবে ঘরবন্দি হয়ে থাকে সে, যদিও ওগুলোর অনুবাদ করতে পারে না। হোসে আর্কাদিও ওর জন্য নিয়ে যেত হ্যামের 4 ভাগের 1 ফালি, মুখে বসন্তে রেশ রেখে যাওয়া মিষ্টি, চিনির শিরায় ভেজানো শুকনো ফুল, আর 2বার বিশেষ উপলক্ষে নিয়ে আসে 1 গ্লাস ভালো মদ। পার্চমেন্টের ব্যাপারে কোনো উৎসাহ জাগে না তার কাছে ওটা ছিল সময় কাটানোর জন্য এক সর্বজন অবদ্ধ উপায়। তবে দৃষ্টিকারে তার এই নিঃসঙ্গ স্বজনটির বিরল প্রজ্ঞা ও জগৎ সম্বন্ধে ব্যাখ্যার অতীত জ্ঞান। বুঝতে পারে যে আউরেলিয়ানো ইংরেজি বুঝতে পারে। পার্চমেন্টগুলো পড়ার মাঝে সময় বের করে 6টি বিশ্বকোষের প্রথম থেকে শেষ পর্যন্ত সে উপন্যাসের মতো পড়ে ফেলেছে, আর ফলে বুঝে নেয় যে এভাবেই সে রোম সম্বন্ধে এমনভাবে কথা বলতে পারে যেন অনেক দিন ওখানে থেকেছে। কিন্তু খুব শিগগির সে বুঝতে পারে যে তার জ্ঞান বিশ্বকোষ জনিত নয়, যেমন জিনিসপত্রের দাম। সবই জানা যায়। এসব তথ্য পাওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করায় শুধু এই উত্তর পায়। অন্যদিকে আউরেলিয়ানো অবাক হয়ে যায় যখন আবিষ্কার করে হোসে আর্কাদিওর বাড়িময় পায়চারি করে বেড়ানোর সময় তার যে চেহারা সে কল্পনা করেছিল তার থেকে অন্যরকম লাগে সামনাসামনি দেখলে। সে হাসতে জানত, বাড়িটার অতীত নিয়ে স্মৃতিকাতরতায় ভুগতে পারত, আর ম্যালকিয়াদেসের ঘরের দৈন্যতায় উদ্বিগ্নও হতে পারত। একই রক্তের 2 নিঃসঙ্গ মানুষের এ নিকটবর্তিতা ছিল বন্ধুত্ব থেকে অনেক দূরে, কিন্তু এটাই উভয়কে একই সঙ্গে আলাদা ও একত্র করে দেওয়া তলহীন নিঃসঙ্গতাটাকে সহ্য করতে সাহায্য করে। ফলে হোসে আর্কাদিওকে নাকাল করা কিছু গৃহস্থালী সমস্যা নিয়ে আউরেলিয়ানো শরণাপন্ন হতে পারে। আর একইভাবে আউরেলিয়ানো বারান্দায় গিয়ে বই পড়ার, নিয়মিত আশামারন্তা উর্সুলার চিঠিগুলো এলে সেগুলো নেওয়ার, আর স্নানঘর ব্যবহারের অনুমতি পায়, যে স্নানঘরের ব্যবহার থেকে ওকে বঞ্চিত করেছিল হোসে আর্কাদিও ফেরার পর থেকেই। এক গরম ভোরে দুজনেই আতকে জেগে ওঠে সদর দরজায় মুহুর্মুহু করা ঘাতে। লোকটা ছিল এক কৃষ্ণবর্ণ বৃদ্ধ, যার সবুজ রঙা বড় দোখ দুটো তার চেহারায় এনেছিল এক ভৌতিক অনুপ্রভা, আর তার কপালে ছিল এক ছাইয়ের ক্রস। তার জামাকাপড় ছিল ছেঁড়া ফাড়া, জুতো ক্ষয়ে যাওয়া, আর মালপত্র বলতে কাঁধে ঝোলানো পুরনো ব্যাগটা। আর দেখতে ভিক্ষুকের মতো হলেও সম্ভ্রম জাগানো এমন হাবভাব ছিল তার, যেটা ছিল বাহ্যিক অবস্থার সম্পূর্ণ বিপরীত। এমনকি বৈঠকখানার ছায়ান্ধকারেও একবারে দৃষ্টি দেওয়াই বোঝার জন্য যথেষ্ট ছিল যে আত্মরক্ষার তাগিদ নয়, বরং গোপন মজ্জাগত এক ভীতির শক্তি তাকে বাঁচিয়ে রেখেছে। সেই ছিল আউরেলিয়ানো আমাদোর, কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার 17 জন ছেলের মধ্যে একমাত্র জীবিত, আর সে তার লম্বা বিড়ম্বিত ফেরারি জীবনের সঙ্গে আপোষ করতে চাইছে। নিজের পরিচয় দিয়ে অনুনয় করে বলে আশ্রয় দিতে, কারণ তার নেড়ি কুকরের মতো কাটানো রাতগুলো তাকে জানিয়েছে যে এই বাড়িটাই হচ্ছে তার অবশিষ্ট জীবনের একমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু হোসে আর্কাদিও আউরেলিয়ানো ওকে মনে করতে পারে না। ভবঘুরে মনে করে ওরা তাকে রাস্তায় বের করে দেয়, আর দুজনেই দরজায় দাঁড়িয়ে দেখতে পায় এক নাটকের শেষ দৃশ্য, যে নাটকের শুরু ছিল হোসে আর্কাদিওর বোধবুদ্ধি হওয়ারও আগে। বছরের পর বছর অর্ধেক দুনিয়া জুড়ে ডালকুকুরের মতো তাড়া করে ফেরা 2 পুলিশের এজেন্ট উদয় হয় বাড়ির উল্টো দিকের আলমন্ড গাছগুলোর মধ্যে দিয়ে, আর মাউজের দিয়ে করা গুলি দুটো নিখুঁতভাবে সেঁধে যায় ছাইয়ের ক্রসের মধ্যে দিয়ে। সত্যিকারের বাচ্চাগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর হোসে আর্কাদিও বড়দিনের আগে
নেপলসগামী এক আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জাহাজের খবরের অপেক্ষায় ছিল। আউরেলিয়ানোকে আগেই কথাটা জানিয়ে রেখেছে সে, আর এমনকি আউরেলিয়ানো জীবনযাপনের জন্য এক ব্যবসা আরম্ভ করে দেওয়ার কথাও ভেবেছে, কারণ ফার্নান্দার অন্ত্যেষ্টিক্রিয়ার পর আর খাবার ভরা ঝুড়িগুলো আর আসে না। অবশ্য তার শেষ স্বপ্ন পূরণ হতে তখনও বাকি ছিল। 1 সেপ্টেম্বরের সকালে পাকঘরে আউরেলিয়ানোর সঙ্গে কফি পানের পর হোসে আর্কাদিও তার দৈনিক স্নান সারছিল, যখন চালের টালি সরিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে সেই 4টে ছেলে যাদের সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওকে আত্মরক্ষার কোনো সুযোগ না দিয়ে পোশাক পরা অবস্থাতেই চৌবাস্তায় ঢুকে তার চুল ধরে মাথাটা পানির নিচে ডুবিয়ে রাখে, যতক্ষণ না তার মুমূর্ষু অবস্থার বুদবুদগুলো মিলে যায় আর নিষ্পন্দ পাণ্ডুর ডলফিন শরীরটা তলিয়ে যায় সুগন্ধি পানির তলদেশে। পরে ওরা 3 বস্তা সোনা নিয়ে যায়, যেটার অবস্থান ওরা ও তাদের শিকার ছাড়া কেউ জানত না। এটা ছিল এমন এক অস্বরূপী সুশৃঙ্খল পাশবিক আক্রমণ, যেটা ছিল একেবারে সামরিক অভিযানের মতো। ঘরবন্দি আউরেলিয়ানো এসবের কিছুই জানতে পারে না। সেই বিকেলে পাকঘরে ওকে না পেয়ে সারা ঘর ওকে খোঁজে, আর পায়ে চৌবাস্তা সুগন্ধি আয়নার ওপর ভাসতে থাকতে। বিশাল ফুলে ওঠা শরীরে তখনও ভাবছে আমারান্তার কথা। ওই সময় উপলব্ধি করে যে কতটা ভালোবাসতে শুরু করেছিল সে হোসে আর্কাদিওকে। পালতোলা জাহাজে অনুকূল হাওয়ায় ডিসেম্বরের প্রথম দেবদূতদের সঙ্গে গলায় রেশমের রশি বেঁধে টেনে স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে আমারান্তা উসুলা। কোনো আগাম ঘোষণা ছাড়াই হাতির দাঁতের রঙের কোট পরে, গলায় প্রায় হাঁটু পর্যন্ত লম্বা মুক্তার ছড়া, হাতে পান্না ও পোখরাজের আমটি পরে, আর লম্বা সোজা চুল কান পর্যন্ত তুলে খোপা বেঁধে তাতে সোয়ালো পাখির পুচ্ছ লাগিয়ে উদয় হয় সে। 6 মাস আগে যাকে সে বিয়ে করেছে সে এক পরিণত বয়সের হালকা পাতলা ফ্লামেঙ্গো স্পেনের এক অঞ্চলের মানুষ, যার চেহারা অনেকটা নাবিকদের মতো। বৈঠকখানার দরজা ঠেলাবিতেই সে বুঝতে পারে যে তার অনুপস্থিতি যতটা ভেবেছিল তার চেয়েও ঢের বেশি লম্বা সময় ও ততদিনে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। হায় খোদা, উঁচু গলায় খুশি হওয়ার বদলে শঙ্কিত হয়ে বলে। বোঝা যাচ্ছে যে বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। বারান্দায় মালপত্র আঁটছিল না। সঙ্গে করে স্কুলে যাওয়ার ফার্নান্দার দেওয়া তোরঙ্গ ছাড়াও 2টি খাড়া পোশাক রাখার আলমারি, 4টে বড় সুটকেস, ছাতা রাখার কাপড়ের ব্যাগ, 8 বাক্স টুপি, 50টি ক্যানারি পাখি সমেত এক বিশাল খাঁচা ছাড়াও সে এনেছে ভাঁজ করে বিশেষভাবে বানানো বাক্সে ভাঁজ করে ঢুকানো স্বামীর ভেলোসেপেড, যাতে করে চেলোর মতো সেটাকে বয়ে নেওয়া যায়। এই দীর্ঘ ভ্রমণের পর সে একদিনের জন্য শরীরটাকে বিশ্রাম দেয় না। স্বামীর অন্যান্য পোশাকের সঙ্গে নেওয়া এক পুরনো ডেনিমের ওভারঅল গায়ে চড়িয়ে সে লেগে যায় বাড়ির নতুন সংস্কার সাধনে। বারান্দা দখল করা লাল পিঁপড়েগুলোকে ছত্রভঙ্গ করে সে, প্রাণ ফিরিয়ে আনে গোলাপ ঝাড়গুলোতে, শিকড় শুদ্ধ তুলে ফেলে আগাছা, আর নতুন করে ফার্ন, আরগানো ও বেগোনিয়া লাগায় রেলিংয়ে ঝোলানো টবে। একদল ছুতোর, তালামিস্ত্রি ও রাজমিস্ত্রি লাগিয়ে মেঝের ফাটল সারায়, জানালা দরজা ঠিকমতো কবজায় বসায়, আসবাবপত্র মেরামত করায়, চুনকাম করায় দেয়ালের ভেতর বাহির, আর এতে করে ফেরার 3 মাসের মধ্যে বাড়িটা ফিরে পায় পিয়ানোলার সময়কার তারুণ্য ও উৎসবের পরিবেশ। যে কোনো পরিস্থিতিতে ওর মতো খোশমেজাজি কাউকে কখনোই দেখা যায়নি এ বাড়িতে। কাউকে দেখা যায়নি গান গাওয়া ও নাচের জন্য এমন উন্মুখ, আর কারো মধ্যে দেখা যায়নি অতীতের সমস্ত সংস্কার আবর্জনা স্তূপে ছুঁড়ে ফেলার জন্য এত আগ্রহ। ঝাড়ুর এক ধাক্কায় শেষ করে দেয় সব অন্ত্যেষ্টির স্মৃতিচিহ্ন, সব অপ্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ, বাড়ির কোনায় কোনায় জমা কুসংস্কারবশত রাখা সব জিনিসপত্র, আর শুধু উর্সুলার প্রতি কৃতজ্ঞতাবশত বৈঠকখানায় রেখে দেয় রেমেডিওসের দাগেরো টাইপ। দেখো কি ভাগ্যবতী আমি, হাসতে হাসতে মরে যেতে যেতে চিৎকার করে। 14 বছর বয়সের পর দাদি। যখন এক রাজমিস্ত্রি বলে ওঠে যে বাড়ি ছেয়ে গেছে ভূতপ্রেতে আর ওদের তাড়ানোর একমাত্র উপায় হচ্ছে মাটিতে পুঁতে রাখা গুপ্তধন খোঁজা, সে তখন উচ্চ হাসির সঙ্গে উত্তর দেয় যে সেই পুরুষ মানুষের কুসংস্কারে বিশ্বাস করে না। সে এমনই স্বতঃস্ফূর্ত, এতটাই বাঁধন ছাড়া, এতই মুক্ত আর আধুনিক মনের ছিল যে আউরেলিয়ানো ওকে আসতে দেখে ভেবে পায় না সে নিজেকে নিয়ে কি করবে। কি অবাক কাণ্ড! আনন্দে 2 বাহু ছড়িয়ে চিৎকার করে, দেখো কত বড় হয়েছে আমার প্রাণীবিদ। আউরেলিয়ানো কিছু বুঝতে ওঠার আগেই সঙ্গে করে নিয়ে যাওয়া এক বহনযোগ্য গ্রামোফোনে রেকর্ড চাপিয়ে দেয় আর চেষ্টা করে হাল সময়ের নাচ শেখানোর।
ওকে বাধ্য করে উত্তরাধিকার সূত্রে কর্নাল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার কাছ থেকে পাওয়া নোংরা প্যান্ট বদলাতে, আর দেয় যুবকদের জামা ও 2 রঙের জুতো, আর মেলকিয়াদেজের ঘরে অনেকক্ষণ কাটালে তাকে প্রায় জোর করে পাঠিয়ে দিত রাস্তায়। উর্সুলার মতোই কর্মঠ, ছোটখাটো, অনমন্য ছিল সে, আর প্রায় রেমেডিওসলা বাইয়ার মতোই সুন্দরী আর আকর্ষণীয় ছিল, আর ফ্যাশন চালু হওয়ার আগেই তা অনুমান করার মতো এক বিরল গুণ ছিল তার। ডাকে আসা হাল ফ্যাশনের ছবি দেখে সেগুলো শুধু আমারান্তার মানধাতার আমাদায় হাতে চালানো সেলাই মেশিন চালিয়ে কাপড় বানাত। যেগুলো হাল ফ্যাশন অনুযায়ী হয়েছে সেটা প্রমাণ করা ছাড়া অন্য কোনো কাজে লাগত না। ইউরোপের বহুগুলো ফ্যাশনের সাময়িকীর, শিল্পকলার প্রকাশনার ও সঙ্গীত বিষয়ক পত্রিকার ক্রেতা সদস্যা ছিল সে, আর যেগুলোতে শুধু একবার চোখ বুলিয়েই সে বুঝতে পারত পৃথিবী সেভাবেই চলছে যেভাবে সে অনুমান করছিল। তার মতো মানসিকতার অধিকারী এক মহিলা ধুলোগালিয়ার গরমে আক্রান্ত এক মৃত শহরে কেন ফিরে এসেছে তা বোধের অতীত, তাও আবার এমন এক স্বামীর সঙ্গে যার কিনা পৃথিবীর যে কোনো জায়গায় থাকার মতো প্রচুর টাকা পয়সা ছিল, আর তাকে এত ভালোবাসত যে যেচেই নিজেকে বউয়ের কাছে সমর্পণ করেছে, তাকে সিল্কের রশি দিয়ে টেনে বেড়াতে। তাই যতই সময় গোড়াতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে যে তার থেকে যাওয়ার ইচ্ছাটা স্থায়ী কিনা, কারণ সে এমন কোনো পরিকল্পনা হাতে নেয় না যা শেষ করতে প্রচুর সময় লাগবে। একই সঙ্গে এমন কিচ্ছু করত না যার পেছনে মাকুন্দে আরামদায়ক আর শান্তিপূর্ণ শেষ বয়স কাটানোর লক্ষ্য থাকত না। ক্যানারিওর খাঁচা দেখেই বোঝা যায় যে এই সব উদ্দেশ্য আগে থেকে ঠিক করা ছিল না। মায়ের চিঠিতে জানতে পারা পক্ষীনিধনের কথা মনে রেখে মাসের পর মাস যাত্রা স্থগিত রাখে যতক্ষণ না পর্যন্ত ভাগ্যবানদের উপদ্বীপ ছুঁয়ে আসা এক জাহাজ পাওয়া যায়, আর সেখানেই মাকুন্দের আকাশ ভরে দিতে সে বাছাই করে 25 জোড়া সবচেয়ে বুহি সুন্দরী ক্যানারি। তার অসংখ্য পণ্ড ইন্তকের মধ্যে এটাই ছিল সবচেয়ে দুঃখজনক। পাখিগুলোর বাচ্চা বেড়ে ওঠার পর বাচ্চাগুলোকে জোড়ায় জোড়ায় ছেড়ে দিত আমারান্তা, আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো যেত গ্রাম ছেলে। প্রথম সংস্কারের সময় উর্সুলার তৈরি খাঁচাগুলোর প্রতি পাখিদের ভালোবাসা জাগানোর তার প্রচেষ্টাও বিফল হয়। বিফলে পর্যবসিত হয় আলমন্ড গাছে স্পার্ত ঘাস দিয়ে তৈরি বাসাগুলো, বাড়ির ছাদে ছাদে ওদের খাওয়ার জন্য ঘাসের দানা ছড়িয়ে রাখা, খাঁচায় বন্দি পাখিগুলোকে উত্তেজিত করা যাতে ওদের গান শুনে মুক্ত পাখিরা পালিয়ে যাওয়া থেকে নিবৃত্ত হয়। ওগুলো প্রথম সুযোগে আকাশে এক পাক ঘুরে ভাগ্যবানদের উপদ্বীপের যদিও নিক ফিরে নির্ণয়ের আসার সঙ্গে 1 সঙ্গে বছর পার উড়ে করেও পালাত। আমারান্তা উর্সুলা কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারে না কোনো পার্টি দিতে। তারপরও সে বিশ্বাস করত যে দুর্ভাগ্য কর্তৃক বেছে নেওয়া এই সমাজটাকে উদ্ধার করা সম্ভব। ওর স্বামী গাস্তন বউয়ের মতের উল্টো মত দেওয়ার ব্যাপারে সাবধান থাকত। যদিও সেই হতচ্ছাড়া মধ্যাহ্নে ট্রেন থেকে নামার পরই সে বুঝে যায় যে তার বউয়ের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্মৃতিকাতরতার মরীচিকা। বউকে বাস্তবতার কাছে পরাজিত হতেই হবে, এই স্থির বিশ্বাসে সে এমনকি ভেলসিপেদোটাও জোড়া লাগায় না। তার বদলে রাজমিস্ত্রিরা যেসব মাকড়সার জাল সরিয়ে ফেলছে তার ভেতর থেকে সবচেয়ে ভালো ভালো ডিম খুঁজে নোক দিয়ে সেগুলো খুলে আতস কাজ দিয়ে ওগুলোর মধ্যে থেকে বেরানো ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়ের দিকে তাকিয়ে থাকার পেছনে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। আরও পরে, যদিও সে আকাশযান নিয়ে লেখাপড়া করেছে, তারপরও আমারান্তা উর্সুলা হার না মেনে সংস্কার কাজ চালিয়ে যাবে এই বিশ্বাসে সে এমন এক ভেলসিপেদো মানায় যেটা সামনের চাকা ছিল পেছনেরটার চাইতে অনেক বড়, আর নিজেকে উৎসর্গ করে আশপাশে থেকে পোকামাকড় ধোলে শুকিয়ে ব্যবহৃত জ্যামের ছোট ছোট বয়ামে পুড়ে তার লিয়েহা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ইতিহাসের প্রাক্তন শিক্ষকের কাছে পাঠিয়ে দেওয়ার কাজে, যে বিশ্ববিদ্যালয়ে সে উচ্চতর পড়াশোনা করেছিল। যখন সে ভেলসিপেদো চালাত তখন পরনে থাকত দরাবাজদের আঁটো প্যান্ট, পাইপারদের মোজা, ডিটেকটিভদের টুপি, কিন্তু যখন পায়ে হাঁটত তখন পরত ধাঁজহীন প্রাকৃতিক লিনেনের স্যুট, পায়ে সাদা জুতো, গলায় রেশমের বোটাই, মাথায় চ্যাপ্টা খড়ের টুপি, আর সেই সঙ্গে হাতে উইলো কাঠের ছড়ি। ওর পাণ্ডুর দুটো চোখ ও কাঠবিড়ালির লোমের মতো গোঁফ আরও ফুটিয়ে তুলত চেহারায় নাবিক নাবিক ভাবটা। যদিও সে বউয়ের চাইতে অন্ততপক্ষে 15 বছরের বড় ছিল, তবু তার যুবকদের মতো পছন্দ, বউকে সুখে রাখার সংকল্প, ভালো প্রেমিকের গুণাবলী ঘুচিয়ে দিয়েছে এই পার্থক্যটাকে। সত্যি বলতে কি, সতর্ক চালচলনের অধিকারী, গলায় রেশমের রশি ও সার্কাসের সাইকেল চালানো এই 40 ঊর্ধ্ব লোকটিকে দেখলে কেউ মনেই করবে না যে সে তার যুবতী বউয়ের সঙ্গে লাগামহীন ভালোবাসার চুক্তিতে আবদ্ধ। ভাববেই না যে তারা দুজনেই পরস্পরকে উৎসর্গ করছে তাড়নার এক অভাবনীয় স্থানে, যেগুলো অবাক করে অনুপ্রেরণাকেও,
যেমনটি করেছে তারা পরিচিতির শুরু থেকেই। আর সময় পরিস্থিতির সঙ্গে এক আবেগ প্রতিনিয়তই সমৃদ্ধ হচ্ছে, আরও গভীরতায় পৌঁছে। গাস্তন যে শুধু এক অন্তহীন কল্পনা ও বুদ্ধিসম্পন্ন আগ্রাসী প্রেমিক ছিল তাই নয়, সেই সঙ্গে সম্ভবত মানব প্রজাতির ইতিহাসে সেই প্রথম নমুনা যে ভায়োলেট খেতে বিমানের জরুরি অবতরণ ঘটিয়ে প্রায় প্রেমিকাসহ নিজেকেই মেরে ফেলছিল, আর সেটা করেছিল শুধু ভায়োলেট খেতে মিলনের উদ্দেশ্যে। বিয়ের ৩ বছর আগে দেখা হয়েছিল ওদের, যখন গাস্তন ওর স্পোর্টস বাইপ্লেনটা নিয়ে আমারান্তা উর্সুলার স্কুলের ওপর দিয়ে খেলা দেখাতে গিয়ে পতাকার খুঁটি এড়াতে কৌশল খাটাতে যায়। ফলে ক্যানভাস আর অ্যালুমিনিয়ামের আদিম কাঠামোর লেজের দিকটা ঝুলতে থাকে বৈদ্যুতিক তারে আটকে গিয়ে। সেই থেকে স্পিটা বাঁধা পাটাকে পাত্তা না দিয়ে সে প্রতি সপ্তাহান্তে আমারান্তা উর্সুলাকে স্থানীয় স্পোর্টস ক্লাবে নিয়ে যাওয়ার জন্য ওর ধর্মীয় স্কুলে যেত, যে স্কুলের নিয়মকানুন ফের্নান্দার পছন্দ অনুযায়ী করা ছিল না। ওরা মিলতে শুরু করে মাটি থেকে ৫০০ মিটার ওপরে রবিবারের বাতাসে বিস্তীর্ণ পতিত জমিগুলোর ওপর, আর পৃথিবীর লোকজন যত ছোট হয়ে আসত ওরা ততই অনুভব করত মিলনের উত্তেজনা। আমারান্তা উর্সুলা মাকন্দকে বর্ণনা করত পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আনন্দময় গ্রাম হিসেবে, যে গ্রামে রয়েছে এক বিশাল বাড়ি অরেগানো দিয়ে সুবাসিত, যেখানে সে এক বিশ্বস্ত স্বামীর সঙ্গে ২ সামর্থ্য ছেলেও একটি মেয়ে নিয়ে বৃদ্ধা বয়স অবধি বাস করবে, যে ছেলেদের ডাকা হবে রদ্রিগো ও গনসালো নামে, কখনোই অরেলিয়ানো বা জোজে আর্কাদিও নয়, আর মেয়েটিকে ডাকা হবে ভিরিহেনিয়া নামে, কখনোই রেমিডিওস নামে নয়। স্মৃতিকাতরতার তাড়নায় গ্রাম সম্বন্ধে তার তীব্র আকাঙ্ক্ষা এমনভাবে তুলে ধরে যে গাস্তন বুঝে গিয়েছিল যে মাকন্দে তাকে নিয়ে না গেলে আমারান্তা উর্সুলা তাকে বিয়ে করবে না। সে একমত হয়ে যায়, যেমনটি একমত হয় রেশমের রশির ব্যাপারেও, কারণ সে ভেবেছিল এটি হচ্ছে সাময়িক আবদার, আর সময়কে ধোঁকা দেওয়াটাই গুরুত্বপূর্ণ। কিন্তু মাকন্দে যখন ২ বছর কেটে যায় আর আমারান্তা উর্সুলা প্রথম দিনের মতোই সুখী থাকে, তখন তার টনক নড়তে শুরু করে। ততদিনে সে এলাকায় যত পোকামাকড় শুকানো সম্ভব ছিল সবগুলোকেই সে শুকিয়েছে, স্প্যানিয়ল বলছে স্থানীয়দের মতো, আর ডাকযোগে আসা সব ম্যাগাজিনের শব্দযোগের সমাধান করে ফেলেছে। আবহাওয়া সম্বন্ধে তার এমন কোনো অনুযোগ ছিল না যেটাকে অজুহাত করে তারা ফিরে যেতে পারে, কারণ প্রকৃতি তাকে এমন এক ঔপনিবেশিক যকৃৎ উপহার দিয়েছে যে সে সিয়েস্তার ঝিমুনি ছাড়াই দিব্যি আছে, আর এমনকি কীট ভরা পানিও তার কিছু করতে পারেনি। স্থানীয় রান্না তার এতই পছন্দ ছিল যে একবার বসাতে ৮২টা ইগুয়ানার ডিমে ভরা এক ঝুড়ি সাবার করে দেয়। অন্যদিকে আমারান্তা উর্সুলা ট্রেনে করে আনাতো বরফ যাওয়া বাক্সে মাছ আর সামুদ্রিক খাবার, ক্যানে ভরা মাংস আর সংরক্ষিত ফল, কারণ সে শুধু ওগুলোই খেতে পারত, আর সে ইউরোপীয় কায়তার ড্রেস ডিজাইন পেত ডাক মার্ক গিয়ে। যদিও তার কোথাও যাওয়ার জায়গা ছিল না বা কেউ ছিল না যার সঙ্গে দেখা করতে বেরোতে, এমনকি তার স্বামীও যখন তার খাটো পোশাক বা বাঁকা টুপি বা সাতনড়ি হাড়ের প্রশংসা করার উৎসাহ পেত না, তখন তার মনে হতো যে আনন্দে থাকার গোপন কথা হচ্ছে সব সময়ই কিছু না কিছু খুঁজে পেতে ব্যস্ত থাকা, সমাধান করতে এমন কিছু গৃহস্থালিক প্রশ্ন যা সে নিজেই সৃষ্টি করেছে, এমন কিছু ভুল কাজ করত যা শোধরাতো পরের দিনই, আর সেগুলো সে এমন বিধ্বংসী অধ্যভাষায় সঙ্গে করত যে মনে পড়ে যেত ফের্নান্দাকে, যার কাছ থেকে সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এই বদঅভ্যাস। তার পার্টির আনন্দ গ্রহণে প্রতিভাটা তখনও এমন জাগ্রত ছিল যে যখন সে নতুন রেকর্ড পেত, গাস্তনকে আমন্ত্রণ করত বৈঠকখানায় অনেক রাত অবধি নাচের মকরসা করার, যে নাচগুলো তার স্কুলের বন্ধুরা বর্ণনা করে পাঠাতো কাগজে এঁকে। আর সেই পর্বে শেষ হতো ভিয়েনার দোল চেয়ারের ওপর বা উদাম মেঝের ওপর মিলনের মধ্যে দিয়ে। সম্পূর্ণ সুখী হওয়ার জন্য আমারান্তা উর্সুলার যা একমাত্র দরকার ছিল তা হলো ছেলে মেয়েদের জন্ম, কিন্তু বিয়ের ৫ বছর অবধি বাচ্চা না নেওয়ার গাস্তনের সঙ্গে করা চুক্তির প্রতি সে বিশ্বস্ত থাকে। পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। আজ ৭ম পর্ব। আপনারা সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন।